দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাকিজ সানশাইন আপনার সঙ্গে আছি মাহফুজ মিশু। নির্বাচনের সময়সীমা সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি এবং সময় যত এগোচ্ছে ততই বেশি রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এই উত্তাপ যেরকম মাঠের উত্তাপ, একই সঙ্গে কথার উত্তাপ, এবং সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি জনাব নীলুফার চৌধুরী মনি আপা, স্বাগত আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। মুশফিক, আপনাকেও স্বাগত, কৃতজ্ঞতা। এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন জামাতে ইসলামীর যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডক্টর নকিবুর রহমান। ডক্টর নকিব, আপনাকে স্বাগত, অনেক দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেজন্য। আমি একটু সালেহীন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকালকে আপনার দলের যিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে জামাত নিয়ে কিছু কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাহেব বলছেন যে তোমরা নতুন দল, রাজনীতিতে জামাতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহুদূর যেতে হবে, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। তার মানে এক ধরনের একটা পারসেপশন একটা অংশে ধরনের করার চেষ্টা করেছিল যে এনসিপি আসলে জামাতেরই একটা অংশ, অথবা জামাতপন্থীদের একটা অংশ, ছাত্র শিবিরের একটা অংশ, বা ডানপন্থীদের একটা অংশ বের হয়ে এনসিপি তৈরি করেছে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের একটা বড় ভূমিকা ছিল। এই ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল বড় নেতা, এবং ওনার এই কথার ভিতর দিয়ে এই ধারণা যারা লালন পালন অথবা বিশ্বাস করতেন এই ন্যারেটিভটা, তাদের পক্ষে এই মন্তব্য একটা বড় উদাহরণ হয়ে রইল কিনা, অথবা আসলে আপনারা জামাতের গর্ভ থেকে জন্ম নেওয়া দল কিনা। ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা আমার সহ আলোচক এবং যারা শুনছে তাদের সবাইকে। প্রথমত, জামাতে ইসলামের মতো একটি বড় দলের এবং একটি পুরনো দলের এরকম শীর্ষস্থানীয় একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অসৌজন্যমূলক কিছুটা বলবো, এবং সেটা একই সাথে যেই বলবো যে মানসিকতাটা ওনারা প্রকাশ করছেন বা দেখাচ্ছেন, এটা জানি না। মানে জামাতে ইসলামী তো বাংলাদেশে সর্বোচ্চ একবার 12% ভোট পেয়েছিল সম্ভবত। তো ওনাদের বয়স তো সম্ভবত 50-এর দশকে মাওলানা মওদুদী প্রতিষ্ঠা করেছিলেন সেই দলটা। তো ওনারা যখন এভাবে বলেন, এটা কি আসলে নিউ ফাউন্ড কোনো কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স, এটা একটা বিবেচনার বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যে কথাটা বললেন যে জামাত নিয়ে যেই ধারণাটা, বা দেখুন বাংলাদেশে অনেকগুলো দলকে নিয়ে এরকম বিভিন্ন আলোচনা রয়েছে যে এরা মনে হয় জামাতের, কারণ জামাতের রাজনীতিটার সাথে অনেকে এই প্যাটার্নটাকে মেলাতে পারে বা মেলাতে চায় যে জামাত সম্ভবত এরকম বিভিন্ন রকম উইং খুলে তাদের এজেন্ডা বা তাদের রাজনীতি করতে চায়, তাদের রাজনীতির কৌশলের একটা অংশ হিসেবে তারা এইভাবে দেখে। এই কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ থাকতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এটার হয়তো গত 1 বছর ধরে বেশ কিছু ঘটনায় বা কিছু যেহেতু গণঅভ্যুত্থানটা বাংলাদেশে করা হয়েছে, সেখানে আমরা মনে করেছি যে বাংলাদেশে ডান বাম মানে সকল রকম বিভেদের ঊর্ধ্বে উঠে সবাই মিলে একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো 15 বছর যেহেতু জামাতে ইসলামী বাংলাদেশে রাজনীতিতে প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি এবং একসাথে একই কর্নার ছিল বলা যায় একেবারে বাংলাদেশের রাজনীতিতে, শুধু 15 বছর না, গত 50 বছরেই মেইন স্ট্রিমে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীকে ওইভাবে কাউন্ট করা হতো না। তো সেই জায়গায় যখন জামাত গত 1 বছর বেশ ডমিনেন্ট একটা পজিশনে রয়েছেন এবং বলা যায় গত ইতিহাসের সবচেয়ে ভালো সময় পার করছেন রাজনীতিতে, সেইটার সাথে অনেকে গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের নেতাদের একটা মিলিয়ে ফেলার চেষ্টা করেছেন। এবং যেহেতু শিবির কারা করেন বিভিন্ন ক্যাম্পাসে এবং কোটা আন্দোলন, মানে ধরুন যখন প্রথম 2012 বা 13 সালে কোটা আন্দোলনটা হয়, তখন থেকেই এক ধরনের ফ্রেমিং করার চেষ্টা ছিল যে কোটা আন্দোলন আসলে শিবির করে, এবং 2018 সালে কোটা আন্দোলনকে এরকম ফ্রেমিং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং এই ট্যাগিংটা যত দুর্বল হতে হতে একটা সময় এসে এটা সফল হয়েছে। তাই এ ধরনের একটা চেষ্টা, ধরুন যারা গণঅভ্যুত্থানে পতিত শক্তি, তাদের একটা চেষ্টা ছিল এটাকে দেখানো, পুরো অভ্যুত্থানটাকে একটা ডানপন্থী এবং একটা সন্ত্রাসবাদী, একটা উগ্র মৌলবাদী একটা অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা আওয়ামী লীগের পতিত ফ্যাসিবাদীদের পক্ষ থেকে ছিল। কিন্তু এর পাশাপাশি দেখা গেছে যে ওই যে নিউ ফাউন্ড একটা ফ্রিডম পেয়েছে তো বাংলাদেশের অনেকে, এর মধ্যে আমরা দেখি যে ধরুন মানহাজি, আমরা জঙ্গি বলা হয় তথাকথিত যাদেরকে, এরকম অনেকের, হিজবুত তাহরির, এরকম অনেক সংগঠনেরও আবির্ভাব ঘটেছে। তো অনেকে এটা একসাথে যেহেতু ঘটেছে, এটা মিলিয়ে দেখেছে। একদম বিনয়ের সাথে একটা প্রশ্ন, আপনি যেটাকে ধরেন অনাকাঙ্ক্ষিত বললেন কিংবা অশোভন বললেন জামাতের সেক্রেটারি জেনারেলের মন্তব্য, সেটি তো মূলত গতকালকে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া। ফলে নাহিদ ইসলাম
তো দলের প্রধান তিনি আনুষ্ঠানিকভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকালকে জামাতকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন বা যে শব্দ চয়ন করেছিলেন, সেটি কি যথার্থ ছিল, নাকি এটি রাজনীতিতে ইট মারলে পাটকেলটি খেতে হয় সেই অবস্থার ভিতরে যাচ্ছেন আপনারাও? যদি উনি আমাদের জবাবটা, নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন তার পিছনে উনি বেশ কিছু কারণ দেখিয়েছেন। বাপের সাথে মানে এরকম যে ভাষাগুলো, এই ইংরেজিগুলো আসলে মিড লেভেল বা লোয়ার টায়ারের নেতাদের কাছ থেকে আমরা অনেক সময় শুনি, বা সোশ্যাল মিডিয়াতে তো আসলে জামাত অনুসারীদের কাছ থেকে অহরহ এর চেয়ে বাজে কথাও শুনতে হয়, কিন্তু শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে তো এরকম আশা করি না। তো ভাই আগের যেই কথাটা বলছেন সেটা শেষ করি, সেটা হচ্ছে এটা ধীরে ধীরে যত এনসিপির রাজনীতির বয়স হবে, রাজনীতি ম্যাচিউর হবে, তত এটা পরিষ্কার হয়ে যাবে যে এটার সাথে জামাতের গর্ভ থেকে এনসিপি উঠে এসছে এমন কোনো প্রশ্নই নেই। অবশ্যই এখানে কিছু মানুষ রয়েছেন যারা একটা সময় হয়তো ছাত্র শিবির রাজনীতি করে এসেছেন, কিন্তু এখানে এমন মানুষও রয়েছেন যারা অন্যান্য বিভিন্ন, সেটা বামপন্থী হোক, মধ্যপন্থী হোক, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। তো তবে নাহিদ ইসলামের যেই বক্তব্যটা গতকালকে ছিল সেটার কিন্তু কিছু কনটেক্সট ছিল। নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলেছেন সংস্কার নিয়ে আমাদের যে ভিশনটা, এই ভিশন নিয়ে আমরা আলাপ করেছি। মুশফিক, আপনাকে একটু থামাই, আমি একটু ডক্টর নকিব আপনার কাছে জানতে চাই যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির জনাব সার্জিস আলম তিনি আজকে অভিযোগ করেছেন যে এই আপনার পিআর বলেন কিংবা জুলাই সনদে স্বাক্ষর বলেন, সেই ইস্যুতে জামাত আসলে দ্বিচারিতা করছে। ফলে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ বিভিন্ন সময় অনেকেই তোলেন যে জামাত আসলে এক ধরনের দ্বিচারিতা, অথবা এটাকে আর কি বলা যায়, মানে দুই দিকেই আছে। ধরেন আপনারা জুলাই সনদেও সই করেছেন, সই করার পরে আবার আজকে আপনারা অন্যান্য সহযোগী বন্ধু সহযোদ্ধাদের নিয়ে রাজপথেও ছিলেন। ফলে এনসিপির যে অভিযোগ জামাতের দ্বিচারিতা নিয়ে, সেটাকে কিভাবে খণ্ডন করবেন? জি, অনেক ধন্যবাদ মিশু ভাই, এবং আমি আমার সহ আলোচক দুজনকেই খুবই শ্রদ্ধা করি, সম্মান করি। স্পেশালি মনি আপা আমার খুবই ক্লোজ একজন বন্ধুর বড় বোন, সেই হিসাবে আমার শ্রদ্ধাটা অন্য লেভেলের। সো আমি নর্মালি যখন আলোচনা করি কিংবা কথা বলি, আমার এটা একটা প্রিন্সিপাল, এবং এটা আমার আব্বার কাছ থেকেই শেখা, যে আমি কারো ব্যক্তিগত মন্তব্য কিংবা কথা, এটাকে আমি মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং এটার ব্যাপারে কারো ব্যক্তিগত বক্তব্য কিংবা মন্তব্য, এটা তার একান্তই নিজস্ব, এবং সেই বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। আমি এটার মনে করি যে আমার জন্য এটা খণ্ডন করা কিংবা জবাব দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি মোটা দাগে শুরু করতে চাই যে ডেফিনেটলি এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তার প্রতি আমার প্রচন্ড এবং অগাধ সম্মান রয়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নাহিদ ইসলাম নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম্ভব নির্যাতন সহ্য করেছেন। ডিবি অফিসে তার যেই পার উপরে যেই ক্ষত, এটা সবার মনেই দাগ কাটে। সুতরাং নাহিদ ইসলামের প্রতি আমার শ্রদ্ধার কোনো কমতি কখনোই ঘটবে না, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। এবং নাহিদ ইসলাম তার রাজনীতির জন্য তিনি যে বক্তব্যটা দিবেন, সেটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এবং আমি মনে করি না যে এই ব্যক্তিগত বক্তব্যটা খণ্ডন করার দায়িত্ব আমাদের কারো আছে। এটা তার রাজনীতির থেকে তিনি বলেছেন। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে উই আন্ডারস্ট্যান্ড যে এনসিপি একটা নতুন দল, দে আর আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার একটা নতুন দল শুরু করা, এবং বিভিন্ন মতের, ভাই যেটা বললেন যে বিভিন্ন মতের মানুষদেরকে একসাথে নিয়ে এসে তারা একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন, নতুন রাজনীতি করার চেষ্টা করছেন। এটা ইট টেকস টাইম, এবং এর জন্য তারা অনেক প্রেশারের মধ্যে আছেন। এবং তার উপরে আরো অ্যাডেড প্রেশার হলো যে তাদের যেটা আতুর ঘর বলা যায়, যে যেই জায়গাতে এনসিপির জন্ম, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, ডাকসুতে স্বভাবতই আশা করা হয়েছিল যে এনসিপি খুবই ভালো করবে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদেক কায়েম যেখানে 15,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন, সেখানে এনসিপির আব্দুল কাদের পেয়েছেন 1,000-এরও কম ভোট, মানে প্রায় 15 গুণ ভোট বেশি পেয়েছেন। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এনসিপি তাদের বেশ কিছু ব্যক্তি বিতর্কিত ভূমিকার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সো আই আন্ডারস্ট্যান্ড যে দল হিসাবে এনসিপি এবং নাহিদ ইসলাম একটা প্রেশারের মধ্যে আছেন, এবং এই প্রেশারের কারণে তিনি বক্তব্য দেবেন, এটা অ্যাবসলিউটলি তার ব্যাপার, এবং তিনি নিজেই এটাকে ব্যাখ্যা দেবেন। এটার ব্যাপারে আমার কিংবা জামাত ইসলামের রিয়াক্ট করা বা না করা, এটা কেউ কেউ ব্যক্তিগতভাবে করেছেন, এবং আমাদের দলের
পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের সাহেব গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং বেসিক্যালি এই পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকা ভালো। প্রত্যেকটা দলেরই তাদের নিজস্ব কিছু রাজনীতি থাকবে, এবং এই রাজনীতির ভালো দিক থাকতে পারে, সমালোচনার দিক থাকতে পারে, এবং আমার মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা যে কোনো বিষয়ে যদি আমরা দ্বিমত করি, এই দ্বিমতটা আমরা প্রকাশ করার স্বাধীনতাটা পেয়েছি, এবং এই জায়গাটা থাকাটা খুব জরুরি। ডক্টর নকিব, তার মানে আপনি কি দাবি করছেন জামাত দ্বিচারিতা করছে না? না, এখন এখানে এটা পার্সপেক্টিভের ব্যাপার। কারণ আপনি দেখেন জামাত ইসলামী কিন্তু আন্দোলন করছে পিআর এর জন্য, কিন্তু জিনিসটা হলো যে আমি কিন্তু একদিনে সবকিছু পাবো না। আমি মানে 84টা বিষয়ে যে জুলাই সনদ হয়েছে, 84টা বিষয়ের মধ্যে অলমোস্ট 16টা বিষয়ে কিন্তু কোনো না কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাই না? সো কিন্তু তারপরও একটা জাতীয় ঐক্যের বিষয় যখন আসে, আমরা সবাই সব বিষয়ে একমত হব না, এবং মানে আমাদের সবাইকে কিন্তু কাছাকাছি আসতে হবে। উই হ্যাভ টু স্টার্ট অ্যাট সাম পয়েন্ট। সো এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটা কিন্তু সেই সবাইকে একসাথে নিয়ে আসার জায়গাতেই আছে, এবং আমি আশা করি, এবং এনসিপি যে স্বাক্ষর করেনি এটাকেও আমি শ্রদ্ধা করি, যে এনসিপি নিজস্ব কারণ আছে, এবং সেই কারণগুলা তারা আর্টিকুলেট করেছে খুবই এলিকুয়েন্টলি, এবং এই অবজেকশন গুলা মিট করার পরে, মিট যদি হয়, তাদের প্রশ্নের উত্তর পাওয়া গেলে আমি আশা করব তারা সই করবে, এবং এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথাও আসছে। সো এভরিথিং হ্যাজ টু স্টার্ট এট সাম পয়েন্ট। সো এই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন দিনের সূচনা করছি। ইটস দ্য বিগিনিং, ইটস দ্য বিগিনিং অফ এ নিউ এরা। এবং আমি আশা করি যে এনসিপির যে কনসার্ন গুলো আছে সেগুলো অ্যাড্রেস হবে, এবং তারাও এই জুলাই আপনাকে একটু থামাই ডক্টর নকিব। আমি মনিয়াপা, আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলামের মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য, অথবা ধরেন এনসিপি একটা জামাত বিরোধী একটা কি বলে জামাত বিরোধী একটা অবয়ব বা ইমেজ দাঁড় করানোর চেষ্টা করছে, এই অভিযোগও কেউ কেউ তুলছেন। এইটা প্রসঙ্গে আপনার মন্তব্য কি? এবং এইটার মাঝখানে আপনার দলের মহাসচিব তিনি বলছেন যে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র কারা করছে, কেন করছে এবং কিভাবে বা করছে, সেটাও একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। এখানে আমার দুইজনই স্নেহের ছোট ভাই। একজন তো বললই, আমিও তাকে খুব স্নেহ করি। এই রাজনীতিতে মতভেদ থাকবে, কিন্তু সম্পর্কটা আলাদা জিনিস। সেই সম্পর্কের যদি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসাটা থাকে, সাম্য যদি থাকে, তাহলে আজকে এই জায়গাটায় আসতে হতো না, বলতে হতো না। আমি যদি বলি, ধরেন আমরা 3টা এখানে রাজনৈতিক দলের নেতারা আমরা প্রতিনিধিত্ব করছি, সেখানে 3টা রাজনীতির দলকে আমি কাউকেই ছোট করছি না, কিন্তু এই 3টার মধ্যে যদি আসে, তাহলে এনসিপি, আমি কিন্তু একটা সময় এনসিপির অনেক সমালোচনা করেছি তাদের ভালোর জন্য, আজকেও আমি বলছি 3টার মধ্যে এনসিপি সবচেয়ে ছোট। তাদের আবদার, তাদের চাওয়া পাওয়া, তাদের আবেগ অন্যরকম থাকতে পারে, কারণ যে বয়সে আমরা ছাত্র দল করেছি সেই বয়সে ওরা মূল দল করছে। সো ওদের সবকিছু যে আমাকে ধাতব্যে নিতে হবে চরমভাবে, এটা কিন্তু না। এনসিপি তার আবেগ থেকে, যেটা নাহিদ বলেছেন, যে এটা নাহিদ একটা সিরিয়াস কথা বলেছেন, যে জামাত পিআর নিয়ে যেটা করেছে সেটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সে কিন্তু এইখানে কিন্তু ভালোবাসা, আবেগ সবকিছু আছে। সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এইটা কেন বললো আমাকে আগে বুঝতে হবে। আমি নকিবের কথাও বলছি, নকিবদের বয়সে যে ছেলেরা ছাত্র শিবির করে বা শিবির থেকে উঠে জামাতে গিয়েছে, আমি তাদের কাছ থেকে অন্যরকম কিছু আশা করছি বাংলাদেশের জন্য। এই দেশের আমরা সবাই কিন্তু এই দেশের মঙ্গলের জন্য কাজ করছি। তো সেইখানে যখন নাহিদ এই কথাটা বললেন, কারণ নাহিদ ধরেই নিয়েছিলেন যে তারা যেহেতু যাচ্ছে না তার মানে জামাতও যাবে না। আচ্ছা, জামাত গেল, তারা মনে করেছে যে জামাত গিয়েছে, জামাতের সঙ্গে যেহেতু আমাদের সম্পর্কটা এরকম, এই যে বাপ ছেলে যেটা একজন জামাতের নেতা, বড় নেতা বললেন, তো এরকম সম্পর্কটা এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। যেমন তাহলে আমাদের ছাড়া, কারণ একসঙ্গে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তারা কিন্তু একসাথে ছিল, আমরা দেখেছি। তো এইখানেও তারা কিন্তু একসাথেই, তাদের কথার টোন কিন্তু প্রায় একই ছিল,
2 দিন আগ পর্যন্ত, সেইখানে তারা ভাবতেই পারে যে তারা আর যাই হোক সিগনেচার করবে না। তো সিগনেচারটা যখন করলো, বাবাকেও মনে করতে হবে যে সন্তান সাবালক হয়েছে, সন্তানের সঙ্গে আমি কতটুকু যেতে পারি আর কতটুকু পারি না। এই যে সন্তানটা যদি একবার যদি চোখ উল্টে দেয়, তাহলে বাবার জন্য এটা সম্মানের না। আমরা যখন প্রথমে এই 1 বছর আগে থেকে যখন আমরা জামাত আমাদের সাথে যখন এনটি রাস্তাটায় চলে গেল, তখন থেকে আমরা যেটা বলতাম, আমরা এনসিপিকে বলতাম বা জামাতকে বলতাম যে জামাতের বি টিম হচ্ছে এনসিপি। আমরা যে ওই সময়টা বলেছি, আজকে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। প্রমাণটা এটা খারাপ কিছু না। একসাথে যুগপৎ আন্দোলন আমরা করতেই পারি, একসাথে আন্দোলনের স্বার্থে কাউকে আমরা বানাতেই পারি, তৈরি করতেই পারি। একটা দল আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের বিরোধিতা করবে, সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা পাবে না যে তার প্রকৃষ্ট উদাহরণ বিএনপি, জামাত বা ওই সময়ে যারা ছিল। এতে নতুন নতুন দলের জন্ম হতে পারে। নূরের দলের জন্ম হয়েছে, আরো অনেকগুলো ইন দ্য মিন টাইম এবি পার্টি থেকে শুরু করে অনেকগুলোর জন্ম হয়েছে, এনসিপির জন্ম হয়েছে। সেইখানে কারো না কারো কিছু বেশি অবদান থাকতেই পারে। সেই অবদানটাকে কেন্দ্র করে এই পর্যায়ের কথা বলার ধরনটা এই পর্যায়ে হোক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি বলে শেখ হাসিনা কিন্তু আমাদের 3 জনের কারোরই ব্যক্তিগত শত্রু না। শেখ হাসিনা এই দেশের শত্রু এবং তার দল এই দেশের শত্রু ছিল বলেই আমরা কিন্তু সবাই একখানে, ওই জায়গায় কিন্তু আমাদের কোনো মতভেদ ছিল না, যে যেভাবে পারছি দাঁড়িয়ে গেছে। এখন ষড়যন্ত্র কারা করছে? মির্জা ফখরুল কাদের কথা মিন করছেন বলে? এখন যারা ষড়যন্ত্র করছে তাদের একটা শ্রেণী মনে করছে যে আমরা যে কোনোভাবে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে যদি আমরা নির্বাচনে যাই, এবং সেই ক্ষমতার বাদবিচার আমরা করব না। বাদবিচারটা এরকম যে সেই ভোটটা ফ্যাসিস্টের হোক, অন্যায়ভাবে হোক, সিল মারা হোক বা দখল করা হোক, আমরা যে কোনো পন্থায় আমরা যেতে চাই। এই যেতে চাওয়া মানুষগুলো তারা কিন্তু সকালে একরকম কথা বলছে, বিকালে একরকম কথা বলছে, যে কথাটা তাদের নীতির সাথে, তাদের গঠনতন্ত্রের সাথে কোনোভাবেই যায় না। আপনি কি জামাতের কথা বলছেন? আমি কোনো নাম ধরে কোনো কথা বলছি না। এই লেভেলের মধ্যে যদি এনসিপি পড়ে তাহলে এনসিপি কে বলছি, লেভেলের মধ্যে বামরা যদি পড়ে বামকে বলছি। রাজনৈতিক দল নির্বাচন করবেই তো ক্ষমতায় যাওয়ার জন্য, এটা কেন অন্যায়? কিন্তু বাই হোপ এন্ড বাই ক্রোক না। আমার গণতন্ত্র কি বলে, আমি যদি অকৃতকার্য হই, আমি কৃতকার্যকে স্যালুট করে আমি তাকে সম্মান জানিয়ে তার সাথে আমি 5 বছর থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি তাকে পারলে সহযোগিতা করব, না পারলে আমি তার সাংগঠনিকভাবে বিরোধিতা করব, যেটা গঠনতন্ত্রের মধ্যে পড়ে। আমি তো অন্যায় বিরোধিতা করতে পারি না, এখানে অসামঞ্জস্য কিছু আনতে পারি না। গণতন্ত্রের যে বিউটিটা ছিল না 15.5 বছর, সেই বিউটিটার জন্যই তো আমাদের আন্দোলন করা। তাহলে যদি সেই বিউটির জন্য আন্দোলন করা হয়, তাহলে আজকে কেন এখনো আমরা কোনো কাঙ্ক্ষিত কোনো লক্ষ্যেই পৌঁছতে পারি নাই? এখনো কিন্তু একটা শ্রেণী দাঁড়িয়ে আছে, আমরা 3-4 জন, 4-5 জন, 5-10 জন আমরা মারামারি কাটাকাটি করব, হানাহানি করব, তারা ক্ষমতাটা ছাড়বে না। তারা বলবে যে তোমরা তো ভালো হয়ে আসতে পারো নাই, আমরা তো নির্বাচন দিতেই চেয়েছি, সংস্কার হয়নি, তোমাদের তো সংস্কার হয় নাই মেন্টাল। আমরা তো চেষ্টা কোনো ত্রুটি করিনি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। আজকে কি আপনার একবারও মনে হয় না যে মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিল সাহেব যে সংস্কার নিয়ে প্রতিদিন আমরা যে খেলাটা দেখতাম, হাসতে হাসতে ঢুকতেন, হাসতে হাসতে বের হতেন, এই যে 8-10 ঘন্টা কি আলোচনা হতেন এটা আমরা জানতে পারতাম না। তারপর আমরা কি দেখেছি? আমরা একটা 1-11 দেখেছি। তো আমরা এই জায়গাটা, আমাদের তো প্রত্যেকের এইখানে অভিজ্ঞতা আছে এনসিপি ছাড়া। তো এখন তো বই পড়লেই অভিজ্ঞতা হয়, সবকিছু যে নিজের মেধা দিয়ে এবং ওই সময়টার অভিজ্ঞতা লাগবে এমন না। তো সেই জায়গায় আমরা যারা ছোট আছে তাদের আমরা সহযোগিতা করি, তাদের বলি যে ঠিক আছে আমরা তো সিগনেচার করে ফেলছি, তোমরাও সিগনেচার করো, এবং সিগনেচার করে আমরা যদি আন্দোলন করি, একসাথে যুগপৎ আন্দোলন করি, তাহলে তো সবকিছু শেষ হয়ে যায়। এই যে একটা ঐক্য যেটা তৈরি হয়েছিল এবং একটা সুন্দর দেশ গড়ারও সুযোগ হয়েছিল, মির্জা ফখরুল বলছেন, উনি বলছেন যে রাজনীতিবিদরা সে ঐক্য হারিয়ে ফেলেছে, চারদিকে যখন একটা অনৈক্যর সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। বিএনপিকে আসলেই এই চারপাশের অনৈক্য, তার সঙ্গে 4টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়, এসব কারণে দিনকে দিন বিএনপির ভিতরে কি হতাশা বাড়ছে? সেই প্রসঙ্গে আপনার উত্তর শুনবো আপা। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক ফিরছে একটু পরে।
দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায় বিএনপি নেতা নীলোফার চৌধুরী মনি আপা আছেন আমাদের সঙ্গে। আপা, এই যে অনৈক্যের সুর যে রাজনীতিতে এবং তার ফলাফল হিসেবে ধরেন আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনার দলের যে ছাত্র সংগঠন তাদের কাঙ্ক্ষিত ফলাফল একেবারেই হয়নি, সবকিছু মিলে কি বিএনপি একটু হতাশ, বা মির্জা ফখরুল সাহেব যেটা বলছেন যে আমরা অনেকেই হতাশ হচ্ছি? দেখেন, মির্জা ফখরুল সাহেব যে কারণে হতাশার কথা বলছে এটার সাথে নির্বাচন ডিপেন্ড করে না। কারণ নির্বাচনে আপনার সারা বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ছাত্রদল কোনোখানে 15.5 বছর ঢুকতে পারে নাই, পরীক্ষা দিতে পারে না সময় মতো, ঠিক মতো। আপনার সঙ্গে আমার যদি দেখা হয়, কমিউনিকেশন ইন্টারাপ্ট যদি না হয়, তাহলে আপনি আমাকে কেন ভোট দিবেন, আমি যত বড় কিছুই হই না কেন? তো সেই কারণ, এটা একটা বড় কারণ, আমরা নিজেরাও ওই ব্যাপারে জানি। কিন্তু ব্যবধানটা একটু আশ্চর্যজনক, এইটা একটা আশ্চর্যজনক। এইখানে একটা হিসেব আছে, যে হিসাবটা আরো কিছুদিন পরে ক্লিয়ার হবে, আমি সেটা এখন না যাই। আর ফখরুল সাহেব যেটা, আমরা বিএনপি যারা আছি, আমরা চাই গণতন্ত্রের উন্নয়নের কল্পে একটা নির্বাচন হওয়া ভীষণভাবে জরুরি। তো এই নির্বাচনটাকে কেন্দ্র করে যেটা যা যা দরকার না, আমরা যেটার সাথে একমত হতে পারি নাই, সেটাও কিন্তু আমরা অন্যান্য দলের দিকে তাকিয়ে, লাইক আপনার জুলাই ঘোষণাপত্র, বিএনপি প্রথমে এটার সঙ্গে একমত ছিল না ওরকম, কিন্তু বিএনপি গেছে, বিএনপি সব অনুষ্ঠানের মধ্যে ছিল, সিগনেচার করেছে। তারপরে এই যে জুলাই সনদ, সেটার বিপক্ষেই অনেকটা ছিল, যে ইলেকশন হবে, ইলেকশনের পরে 2/3 মেজরিটি যেভাবে বাস্তবায়ন করবে, তাদের ভোটে জয়যুক্ত হয়েছে কিংবা না জয়যুক্ত হয়েছে, এইভাবে হবে। তো সেইটার পরেও কিন্তু বিএনপি সব দলের উপর সম্মান রেখে বিএনপি কিন্তু সিগনেচার করেছে, বিএনপি গণভোটের কথা বলেছে, রাজি হয়েছে। এবং গণভোটটা এখন কোথায় আটকে আছে, সেটা কখন হবে। তো ইলেকশন, প্রত্যেকটা মানুষ, এই দেশের টাকা কতটুকু আছে কতটুকু নাই, 1.5 বছর আগে একটা নির্বাচন হয়ে গেছে, আবার আরেকটা নির্বাচন, 3টা নির্বাচন 2 বছরের মধ্যে, এটা একটা বিশাল ব্যাপার বাংলাদেশের মতো অর্থনৈতিক অবস্থানের দেশের জন্য। তো সেইখানে সেটা ছাড়াও, এটাই তো একদিনই ইলেকশন করলে এমন কোনো ব্যাড কোনো এফেক্ট পড়ছে না। কারণ এমপিরা আপনার যেদিন ইলেক্টেড হবে সেই দিন হতে হতে শেষ রাতে, ততক্ষণে আপনার গণভোটের রেজাল্টটাও হয়ে যাবে। এমপিদের গেজেট হতে হতে আরো 3 দিন, 3 দিনের পরে তারা শপথ নিবে, তারপরে তারা সম্পূর্ণ বৈধ। তার আগেই তো জুলাইয়ের যা সনদের যেটুকু রেজাল্ট যেভাবে, ওইটাই তো হবে। এমপি হয়ে তো আর ওটা নেগেটিভ করতে পারবে না। তারপরে যেটা আপনার সংসদ বসার পরে যেটা হবে, এটা তো আগেই কথা ছিল। আর নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া আছে, সেগুলোই তো এরকমই বলা আছে যে নোট অফ ডিসেন্টের আলোচনাটা সংসদেই হবে বা পরবর্তী সময়ে হবে, এটার সঙ্গে এটা সংযুক্তি নেই। আর নোট অফ ডিসেন্ট শুধু বিএনপি একাই যে দিয়েছে এমনও না, তো আরো যারা দিয়েছে। তো এইখানে আমি মনে করি না যে অনৈক্যটা হলো, এটা দায় আসলে কার? বিএনপিও কি এই দায় এড়াতে পারে? বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে। বিএনপি একটা অনেক দিন এই দেশ পরিচালনা করার দায়িত্বে থাকা জন্য বিএনপির অভিজ্ঞতা অনেকের চেয়ে একটু ভিন্নতর। বিএনপি তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে, সবকিছু দিয়ে বিবেচনা করে যতটুকু সর্বোচ্চ ছাড়া যায় ততটুকু বিএনপি ছেড়েছে, এবং সেটা কিন্তু আপনারা সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা থেকেই বুঝেন। তো এটা তো বিএনপি করার পরে এখন অন্যরা, যেমন ধরেন বিচার মানি তালগাছটা আমার, জামাত কি করলেন, জামাত সিগনেচার করলেন, সবকিছু করলেন, এখন জামাত ঘোষণা দিলেন 27 তারিখ থেকে তারা রাজপথ। এটার জন্য তো আরেকবার আলোচনায় বসা দরকার, সবাইকে নিয়ে, এনসিপি সহ সবাইকে নিয়ে। সেটা না করে যে প্রথমে যদি হ্যাঁ ঐকমত্য কমিশন টাইমও বাড়িয়েছে এবং বলেছে এর মধ্যে যে কেউ সিগনেচার করতে পারবে। এনসিপির কথা মতো 5 নাম্বার শর্তটার ওইখানে পরিবর্তন করা হয়েছে, আরো যদি থাকে সেখানে আলোচনার দরজা তো বন্ধ হয়ে যায় নাই, তাহলে সেখানে কেন আন্দোলনের ঘোষণা আসবে যেখানে ইলেকশনের আছে 3.5 মাস? ডক্টর নকিব, আপনি নিশ্চয়ই মনি আপাকেও শুনছিলেন। আপনারা কি আসলে সত্যি মনে করেন যে অন্তর্বর্তী সরকার জাতির কাছে দেওয়া যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ 2024-এর 8 আগস্ট যে সরকারটি শপথ নিল প্রস্তুত, তারা ব্যর্থ হয়েছে? আপনার দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজকে বলেছেন যে এই প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থ হয়েছে, এবং তিনি বলছেন যে এই সরকার কোনো দলের নয়, তবু একটি দলের ইচ্ছা অনুযায়ী কাজ করছে। আসলে কি তাই? দেখেন, আসলে রাজনৈতিক নেতারা রাজনৈতিক ময়দানে বিভিন্ন ধরনের বক্তব্য দেন এবং এটার কিছুটা
রেটোরিকও থাকে। সো এটাকে ফেস ভ্যালুতে নিলে একটু মুশকিল হয়ে যাবে। সো আমি যদি আহ, এই সরকারের ভূমিকার কথা বলি, যে ডেফিনেটলি আমার মনে হয় না যে কেউ ডিসএগ্রি করবে যে আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল, এবং সেই জায়গায় আমরা এক বছরের একটু বেশি সময় গিয়েছি। বাট হ্যাভিং সেড দ্যাট, একেবারেই কিছু হয়নি এটা বলাটাও কিন্তু ঠিক হবে না। ডেফিনেটলি উই মেড প্রোগ্রেস, ডেফিনেটলি সেই প্রোগ্রেসটা আমরা যেই পর্যায়ে চেয়েছি আশার প্রতিফলন হয় নাই, এবং এটার অনেক যৌক্তিক কারণও রয়েছে। এবং এই কারণগুলা যদি আমরা খুঁজতে গিয়ে, আমার একজন মেন্টর সবসময় আমাকে বলতো যে কারো দিকে যদি আঙ্গুল তাক করা হয় তাহলে একটা আঙ্গুল কিন্তু নিজের দিকে পয়েন্ট করা হয়ে যায়। সো এখানে অন্যকে দোষারোপ না করে কেন আমরা কাঙ্ক্ষিত আহ, উম, আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারলাম না, এটা নিয়ে কিন্তু প্রত্যেকেরই আত্মসমালোচনা করাটা মোর এফেক্টিভ। এখানে আমরা তিনজন কথা বলছি, মনিয়াপা কি কথা বলবে এটার উপরে আমার কোনো কন্ট্রোল নাই, ভাই কি কথা বলবেন এটার উপরে আমার কোনো কন্ট্রোল নেই। আমার কন্ট্রোল আছে আমি কি বলবো এটার উপরে। সুতরাং আমাদের রাজনীতিটা পজিটিভ রাজনীতি হওয়া উচিত, যে অন্যরা কি করছে, এনসিপি কি করছে, জামাতের এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, বিএনপি কি করছে এটা নিয়ে জামাতের মাথা ঘামিয়ে খুব বেশি লাভ নাই। আমরা কি করতে পারি, আমাদের মেসেজটা পজিটিভলি জনগণের সামনে আমরা কিভাবে নিতে পারি, এটা হলো আমার দেখার দায়িত্ব। এবং এখানে আমি যদি বলি যে আমরা কিন্তু অভূতপূর্ব পরিবর্তনগুলো দেখছি, যে কালচারটা বাংলাদেশে ছিল না। এই যে ঐক্যমত কমিশনে আমরা যদি কম্পেয়ার করি, মনিয়াপা যেটার কথা বললেন যে জলিল সাহেব এবং মান্নান ভূঁইয়া সাহেব মানে পুরা জাতির সাথে একটা ধোঁকাবাজি করেছেন। মানে তারা নিজেরা বসে মনে হয় বলতো যে পুরা বাংলাদেশের মানুষকে আমরা কিভাবে বোকা বানাচ্ছি, দেখো, কেউ কিছু জানতো না। কিন্তু এই ঐক্যমত কমিশনে 30টা দল, যাদের মধ্যে বিভিন্ন রকম রাজনৈতিক মতপার্থক্য আছে, তারা প্রত্যেকদিন বসে আলাপ আলোচনা করেছেন। এটা কিন্তু ইট ওয়াজ লাইভ, সবাই কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক রকম মতানৈক্য ছিল, কিন্তু তারপর সবাই হাসি ঠাট্টা করছে, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সবসময় এটা মাঠের রাজনীতিতে ট্রান্সলেটেড হয় নাই, কিন্তু তারপরও কিন্তু সবাই চেষ্টা করছে। আমরা গতকালকে দেখেছি যে নোয়াখালীতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং তারপরে আমরা দেখলাম যে আজকে জয়নুল আবেদিন ফারুক সাহেব নিজে গিয়ে সেই ব্যাপারটা সমঝোতা করার চেষ্টা করছেন। সো এটা কিন্তু আমরা এর আগে দেখিনি, এর আগে অনুপস্থিত ছিল। সো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্লিপ আমরা দেখছি, কিন্তু তারপরও তার মানে ডক্টর নকিব হয়েছে, তার মানে ডক্টর নকিব জনসভার মঞ্চে বা জনগণের সামনে জামাতের দায়িত্বশীল নেতারা সরকারকে নিয়ে বা অন্য রাজনৈতিক দলকে নিয়ে যে কথাগুলো বলছেন, সেগুলো আসলে জামাতের এক ধরনের পলিটিক্যাল রেটরিক অথবা নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল, প্রকৃত অবস্থান না। না, দেখেন, মানে রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের কথা বলেন, এবং এটার একটা পরিপ্রেক্ষিত থাকে, এটার একটা কনটেক্সট থাকে। সো অনেক সময় আউট অফ কনটেক্সট বক্তব্য সেন্সেশনালাইজ হয়, কিন্তু আমরা যদি মূল বক্তব্যটা শুনি আরো ক্লিয়ারিটি পাই। কিন্তু এগেন এ ধরনের বক্তব্যকে ফেস ভ্যালুতে নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করার কোনো আমার মনে হয় প্রয়োজন নেই। বরং যিনি বক্তব্য দিয়েছেন তিনি কেন এই বক্তব্য দিয়েছেন এটা নিয়ে তারা বেটার বলতে পারবেন। একজনের বক্তব্য দায়িত্ব আরেকজনের ক্লেরিফাই করা না। সো এজন্য বাট আমি যেটা বলতে চাচ্ছি মোটা দাগে, যে প্রত্যেকে তার নিজস্ব রাজনীতি করবে, এই রাজনীতির সমালোচনা অন্যরা করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি বলছি যে আরেকজনের রাজনীতি নিয়ে বেশি মাথা ঘামাতে গেলে আমি কিন্তু আমার নিজের রাজনীতিতে পিছিয়ে পড়বো। সো এটা প্রুডেন্ট না। সো আমার পজিটিভ রাজনীতি আমার করা উচিত, এবং অন্যদেরও তাদের পজিটিভ রাজনীতি করা উচিত, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ কিন্তু তাদের রায় দিতে ভুল করবে না। জি মুশফিক, আজকে সার্জিস আলম যেখানে সভা করছেন বা একটা মিটিং করছেন, তার ঠিক পাশেই ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা গতকালকে নোয়াখালীতে জামাত এবং বিএনপির একটা সংঘর্ষ দেখেছি, তাতে 40 জন আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার প্রাণকেন্দ্রে সেখানে ছাত্রদলের একজন কর্মীকে, যিনি আহ্বায়ক কমিটির সদস্য, তাকে হত্যা করা হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মিটিং ছিল, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলোর এই পরস্পরের কাদা ছোড়াছুড়ি এবং যে সংঘর্ষ যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে সরকার উদ্বিগ্ন, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্বিগ্ন। এই উদ্বেগ কতখানি যৌক্তিক এবং আপনারাও খানিকটা উদ্বিগ্ন কিনা এইসব পরিস্থিতি নিয়ে?
আমরাও খানিকটা উদ্বিগ্নটা সরকারের দিক থেকে যেটা ওনারা শো করছেন সেটাও আমরা মনে করি যৌক্তিক কেন? কারণ হচ্ছে দিন যত যাচ্ছে স্টেকস আর গেটিং হায়ার। আপনার সামনে যতই নির্বাচন ঘনিয়ে আসবে, যেহেতু এইবার দীর্ঘদিন পরে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে এবং আসলে এই দুটো দলেরই আবার গত 3টি মানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে ক্যাম্পেইন করা এবং সেটারও অভ্যস্ততাও আসলে নেই। মানে ইনফ্যাক্ট আমাদের তো একেবারে নতুন দল, বাকিদেরও নেই। তো সেই সাথে এই যে ধরুন একটু আগে ভাই যেটা বলছিলেন বা আপনি প্রশ্ন করছিলেন যে নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য পলিটিক্যাল যে রেটরিকগুলো, ওই রেটরিকগুলো দেখুন নেতাদের মধ্যে মানে বিভিন্ন দলের নেতাদের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত ফোনে হোক, সামনাসামনি হোক, ঐকমত্য কমিশনের ডিনারের ফাঁকে বা লাঞ্চের ফাঁকে হোক, ভালো মতো কথা, সৌহার্দ্যপূর্ণ বাক্য বিনিময় হয়। কিন্তু বাইরে এসে যখন প্রেস ব্রিফিংয়ে এই বাঁকা মন্তব্যগুলো হয় বা এরকম পলিটিক্যাল রেটরিকগুলো হয়, এটা কর্মীদের উপর কি প্রভাব ফেলে এবং তার ফলে কর্মীরা কি ধরনের আচরণটা করেন, এইটা মনে হয় আমাদের নেতাদের বোঝা জরুরি। এবং সেই সাথে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও এই পরিবর্তনটা আনা জরুরি, কারণ এটা তো আসলে অনেক পুরনো চর্চা। ইনফ্যাক্ট আমি যদি বলি গণমাধ্যম কর্মীরাও অনেকগুলো ভালো কথার মধ্যে যেই লাইনটুকু অন্য দলকে তির্যক বাক্য মানে বিদ্ধ করে সেটাকেই টপ লাইন অথবা হেডলাইন করতে পছন্দ করেন, কেননা ওইটা ওই যে নিউজের প্রতি মানুষের হয়তো অ্যাট্রাকশনটা, অথবা দর্শক সেটি খায়। তো সেই জায়গা থেকে হয়তো গণমাধ্যমকেও হয়তো আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, যে ওভারঅল আমাদের পলিটিক্যাল কালচারের একটা ইতিবাচক পরিবর্তনের জন্য। কিন্তু ধরেন আপনারা যদি নেতিবাচক কথা না বলেন, তাহলে গণমাধ্যম কি আপনাকে কোট করে নেতিবাচক কথা বলতে পারবে? না, দেখুন এই যে আপনি কিন্তু কখনো মানে আপনি না বলতো মিডিয়াতে কিন্তু এই আলোচনাটা হয় যে কি তির্যক কথাটা বলেছে, কিন্তু আপনার কতটুকু আলোচনা হয় যে এর বাইরে কতটুকু ভালো কথা হচ্ছে। ধরুন ঐকমত্য কমিশনে যখন আমরা দেখলাম ঐকমত্য কমিশনের শেষ বৈঠকের পরে বিএনপি নেতা, জামায়াত নেতা, এনসিপি নেতা সহ অন্যান্য অনেক, মাহমুদুর রহমান মান্নারা সহ ওনারা ঘুরে বেড়াচ্ছেন, সুন্দরভাবে কথা বলছেন। এর আগে পরেও তো প্রচুর তির্যক বাক্যবান হয়েছে, কিন্তু ওইখানে কি দেখে মনে হয়েছে যে তাদের মধ্যে খুব সাপে নইল সম্পর্ক? এই যে অনৈক্যের যে কথাটা বলা হচ্ছে, এই যে অনৈক্য শব্দটা যেটাকে আমাদের মিডিয়া বারবার আমাদেরকে প্রশ্ন করে, 5 আগস্টে আমরা একটা বিকট একটা দানবকে প্রতিহত করার জন্য, দমন করার জন্য আমরা এক হয়েছিলাম। এরপর এখন যার যার রাজনীতি, সামনে নির্বাচন, যার যার এজেন্ডা ইশতেহার নিয়ে তারা যাবে এবং ওই নির্বাচনটা নিজের ফেভারে আনার জন্য যেই মেকানিজম করা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা হতে পারে, ফেয়ার আনফেয়ার, সেইটা সবাই করার চেষ্টা করছে। এইটাই তো করা স্বাভাবিক। গণতন্ত্রে তো সবার মত মিলবে না সেটা, কিন্তু এখন সেটাকে আপনি অনৈক্য বলবেন নাকি ঐক্যটা রয়েছে, মত পার্থক্য বলবেন? এখন আমরা যদি বারবার ওই অনৈক্যর কথাটা সামনে আনি, মানুষের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ায়। হয়তো পরিস্থিতি হয়তো এতটাও নেগেটিভ না যতটা আমরা আলোচনার মধ্যে বলি আর কি। জি, একদম পরিষ্কার। আপা, আলাদাভাবেই গণভোটের বিষয়ে জামাত আজকে যে সমাবেশ করেছে, জামাত ইসলামী আন্দোলন, তারা খুবই অ্যাডামেন্ট এবং তারা সময়সীমা একটা বলছে যেটা নভেম্বরের মধ্যেই করতে হবে। বিএনপিও গণভোট চাই, গণভোটে বিএনপি একমত হয়েছে। এইটা আলাদাভাবে করলে আসলে কি সমস্যা? আপনি খানিকটা বলার চেষ্টা করছিলেন আগের বার। ফলে শুধু খরচের কারণেই আলাদাভাবে গণভোট করা যাবে না, নাকি আলাদাভাবে গণভোট করলে জুলাই সনদ মানার বাধ্যবাধকতা, যেহেতু আগামী দিনে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সেই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিয়ে একটু পরে ফিরছি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি গণভোট নিয়ে। আপা, আলাদাভাবেই জামাত ইসলামী আন্দোলন তারা গণভোট চায়, তারা নভেম্বরেই চায় এবং আপনারাও চান। একসাথে হলে যে সমস্যার কথা একটু আগে আপনি বলছিলেন, শুধুমাত্র অর্থনৈতিক কারণ, সেটি কি হয়, নাকি আপনার গণভোট ছাড়া এই জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া, এটার যে আইনি বৈধতা, সেটা আসলে কিভাবে সম্পন্ন হবে? এখন দেখেন, জামাত সহ যে ইসলামী আন্দোলনরা যারা বলেছে আলাদাভাবে চান, তারাও কিন্তু তাদের পক্ষে কোনো যুক্তি তুলে ধরতে পারে নাই। ওইভাবে যুক্তিগুলো তারা তুলে ধরে নাই। আমি যেটা খোলা চোখে যেটা দেখি, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, বিএনপিকে বিশ্বাস করে নাই বলেই কিন্তু জামাত সহ আপনার অন্যান্য দলগুলো নির্বাচনটা চেয়েছে, গণভোট চেয়েছে। আপনি যদি আমাকে এক ফোঁটাও বিশ্বাস না করেন, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি?
মানে এটা কি গণভোট হয়? হয়ে গেলে কি জামাত ক্ষমতায় আমি চলে আমি আসবে? ওটা বলছি না, আমার কথাটা বিশ্বাস অবিশ্বাসের কথা। একটা দল আরেকটা দলের মধ্যে গণতন্ত্র নিয়ে তো অবিশ্বাস থাকার কথা না। অবিশ্বাস থাকার কথা আমার ভোটটা আর আপনার ভোটটা, এইটা নিয়ে। এখন ওনারা যে বিশ্বাস করছেন, আরেকটা জিনিস আমি বলি, পতিত সরকারের সবাই তো পালিয়ে যায় না, তারা কিন্তু অনেকেই আছে দেশে, ঘাপটি মেরে আছে। বা কখনো কখনো আমরা দেখি যমুনার সামনেও যেমন মিছিল হয়, ঠিক আবার আমরা কিন্তু দেখি এনসিপির সামনে, অফিসের সামনেও মিছিল হয় না, শুধু ককটেলও বিস্ফোরণ হয় 2 দিন পরে পরে। তো তারা দিব্যি আছে, তারা নিশ্চয়ই ভোটও দিতে যাবে। তারা যে এটার পক্ষে, আর যাই হোক জুলাই সনদের পক্ষে ভোট দিবে না, এটা শিওর। আপনার ওইখানে বলা নাই কত % ভোট হলে এটা বৈধ হবে। তো কত % ভোট হলে, ভোটের রেশিও যদি 50 নিচে নামে, আলাদা যদি ভোট হইতে যায়, জনগণ কিন্তু অনেকেই বুঝে না। আমরা যতই নিজেদের কথা বলার চেষ্টা করি, নকিবরা যতই বলুক না কেন যে এটা জনগণের চাওয়া, বাংলাদেশের জনগণ কিন্তু এই জুলাই সনদ, হা ভোট না ভোট, এটা এখন পর্যন্ত ওরকম বুঝে না। তো সেইখানে জনগণ যেটা বুঝে না, সেই দিন 2 দিন পরে পরে ভোট দিতে নাও যাইতে পারে, যেটা সম্পর্কে ইন্টারেস্ট নাই। সেটা একদিনই যদি হয়, আমি সেটাই বলছি, একদিনই যদি হয়। এখানে আমার একটা প্রশ্ন আপনার করে হাতে রাখি, যখন আমি 2টা ব্যালট ধরায় দিব, একদিনেই ভোট আপনার হাতে, এনসিপি ধরে নিলাম শাপলা পেলো, শাপলা, ধানের শীষ, তারপর দাঁড়িপাল্লা আছে, এটা নিয়ে একটা ব্যালট। মানুষের তখন এই উত্তেজনার পাশে তখন আদৌ কি আর গণভোট নিয়ে কারো মাথায় কোনো দুইটা আমরা যখন চেয়ারম্যানের ভোট দেই, তখন কি আমরা কমিশনারদের ভোট দেই না? মেম্বারদের ভোট দিই। তো আমরা অবশ্যই ভোট দেই। কখনো কখনো কিন্তু আমরা 2টারও অধিকও আমরা কোনো সময় পেয়ে যাই, 3টাও পাই, নারী সংরক্ষিত। তো 3টাই যদি যে বাংলাদেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষগুলো ভোট দিতে পারে, সেইখানে ওইখানে গিয়ে তো লাফানোর কিছু নাই। ভোটের রেজাল্ট হবে রাতে, অনেক রাতে। আপনি ভোটটা তো ঠান্ডা মাথায় দিবে, তো 2টা ক্রসই তো দিবে, যে 2টা ক্রসে 2টা পাতার মধ্যে, 2টা পাতার মধ্যে সময়সীমা বাড়ানো যেতে পারে, 2টা পাতার মধ্যে দিবে, একটা হ্যাঁ অথবা না, আরেকটা যে মার্কাটা সে পছন্দ করে, সেটা যে মার্কাটা পছন্দ করে তার বের করতে বেশিক্ষণ লাগবে না, বয়স্ক লোক ছাড়া, চোখে কম দেখা লোক ছাড়া। এবং যারা সবচেয়ে বেশি কম চোখে দেখবে, বেশি বয়স্ক, তাদের সঙ্গে একজন হেল্পার যাবে। তো সেই জায়গায় আপনার 2টা জায়গায় ভোট সিলটা মারতে সমস্যাটা কোথায়? যদি এক খরচে হয়, আমি খরচটাকেও অবশ্যই সিরিয়াস দেখব। 2 নাম্বার আমি বলছি, আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি যে আপনারে বিশ্বাস করবো তার নিশ্চয়তা নাই। আমিও ভোট দিলাম না, ধরেন আমি দিলাম না আপনারে, আমি নায়ের মধ্যেই দিলাম, আমার কথাই বলি, যেহেতু আপনি আমারে বিশ্বাস করেন না। আর আপনার যদি ওই পতিত লুকিয়ে থাকা মানুষগুলো যদি নায়ের মধ্যে দেয়, তো হায়ের চেয়ে যদি না ভোটটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আরেকটা রিস্কি হয়ে যাবে, আরেকটা ঝুঁকি তৈরি হয়ে যাবে। এই পয়েন্টটা নতুন, এবং এটা আমি নিলাম। ডক্টর নকিব, আপনাকে এই প্রশ্নটাই করতে চাই, আলাদাভাবে গণভোট জামাত যে চায়, এবং মনি আপার যুক্তি নিশ্চয়ই আপনি শুনেছেন, যে ধরেন তখন যদি নায়ের পক্ষে ভোটটা বেশি পড়ে, আগে পড়লে, তাহলে যে সংকট তৈরি হবে সেটা কিভাবে সামাল দিবেন? দ্বিতীয়ত হচ্ছে একসাথে হলে কি সমস্যা আসলে, নকিব ভাই? জি, অনেক ধন্যবাদ মনিয়াপা। আমি শুরু করতে চাই, আপনি খুব আমার বড় বোন, তারপর আপনার সাথে একটু দ্বিমত করতে চাই যে বিশ্বাস জিনিসটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট। রোনাল্ড রিগানের একটা কথা আছে যে ট্রাস্ট বাট ভেরিফাই, কারণ ভেরিফাই করা ছাড়া বিশ্বাসের কিন্তু অস্তিত্বটা চ্যালেঞ্জের মুখে পড়ে। এবং আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব বেশি সুখকর না এই বিশ্বাসের জায়গাটা থেকে। আমরা খুব ছোট ছিলাম 90 এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তখন ক্লাস 8-এ পড়তাম, 91-তে ক্লাস 9-এ পড়তাম। কিন্তু স্পষ্ট মনে আছে 3 জোটের রূপরেখার কিন্তু কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর মধ্যে একটা ছিল তত্ত্বাবধায়ক সরকারে ফিরে আসা, দ্বিতীয় ছিল বিচার বিভাগের স্বাধীনতা পৃথকীকরণ, স্বায়ত্তশাসন, 3 নাম্বার ছিল যে 1973-এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করা। এই কোনোটাই কি আজ পর্যন্ত হয়েছে? এটা কিন্তু বিশ্বাস করে তখন কিন্তু কোনো গণভোট কিংবা সনদ হয়নি। তিন জোটের রূপরেখা যেটা ছিল, আরো অনেকগুলো বিষয় ছিল। কেয়ারটেকার সরকারের বহালের জন্য কিন্তু আন্দোলন করতে হয়েছে। তারপরে একটা বিতর্কিত নির্বাচন হয়েছে, তারপরে শেষ পর্যন্ত সংবিধানের অন্তর্ভুক্ত এটা হয়েছে। এর অটোমেটিক্যালি কিন্তু হয়নি, আজ পর্যন্ত বিচার বিভাগ পৃথক হয়নি। তারপরে সরি, আমি 73 বলেছি, 74-এর বিশেষ ক্ষমতা আইন, সেটা কিন্তু এখনো আজ পর্যন্ত বাতিল হয়নি। যে কাউকে আরবিট্রারি অ্যারেস্ট এখনো করা যায়। সো এই যে বিষয়গুলো আছে, এটা মানে এখানে রাজনৈতিক দলকে বিশ্বাস অবিশ্বাস করার কথা না। আমি আমাকেও বিশ্বাস করি না আপাতত,
যে এখানে বিএনপি যে ক্ষমতায় যাচ্ছে এটা তো গ্যারান্টেড না, যে কেউ ক্ষমতায় যেতে পারে, এনসিপিও ক্ষমতায় যেতে পারে। এখন এটা নর্মালি যেটা হয় যে প্রত্যেকটা, এবং ইটস নট অ্যাবাউট এ পার্সোনাল শট, যে রাজনৈতিক দলগুলা অনেক কিছুই ইচ্ছা করলেও করতে পারে না। দে বিকাম প্রিজনার অফ দেয়ার ওন কনসান্স, কারণ তাদের একটা স্টেক হোল্ডার তৈরি হয়, একটা ডোনার গোষ্ঠী তৈরি হয়। তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে অনেক কাজ করতে প্রিভেন্ট করে, যেটা সদিচ্ছা থাকলেও তারা করতে পারে না। এ কারণেই একটা মানে এই কাজগুলা, এই মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, 6টা কমিশন অনেকগুলা কিন্তু প্রায় 200-র উপরে প্রস্তাব দিয়েছিল, সেটার মধ্যে থেকে শর্ট লিস্ট করে 84টা সুপারিশ দেওয়া হয়েছে, এবং এই 84টার মধ্যেও অনেকগুলা জায়গায় 16টার মতো সুপারিশে, ইট মাইট বি লিটল মোর, আমি 16টা মানে প্রমিনেন্ট কথা বলছি যেখানে নোট অফ ডিসেন্ট রয়েছে। সো এটা একেবারে ন্যূনতম জায়গা। এবং মানে যেই মানে এই গণভোটটা পরে হওয়ার যে ঝুঁকিটা রয়েছে, এটা কিন্তু মনিয়াপা নিজেই বলছেন যে নির্বাচনের দিন, হাইপোথেটিক্যালি যদি আমরা ধরি যে নির্বাচনের দিন গণভোট হচ্ছে এবং এই গণভোটে না জয়যুক্ত হলো, তাহলে কিন্তু ইট উইল ক্রিয়েট এ সিরিয়াস ক্রাইসিস। কারণ নির্বাচন কিসের ভিত্তিতে হবে? তারপরে এজন্য গণভোটটা যদি আগে হয়, কারণ এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু খুব মিউট, এটা ডেফিনেটলি দেয়ার উইল বি সাম এক্সপেন্সেস, কিন্তু এর চেয়ে অনেক বেশি এক্সপেন্সেস হয় সরকারি একটা অনুষ্ঠান করতে গেলে। সো এটা মানে ওই এক্সপেন্সের দিকে আমাদের মনে হয় ফোকাস না করাটাই ভালো। যেই সুযোগ মানে যেই ক্রাইসিসটা তৈরি হবে, যে নির্বাচনের এই জুলাই সনদের যদি একটা আইনগত ভিত্তি না হয়, তাহলে পরে কিসের ভিত্তিতে নির্বাচন হবে, কিসের ভিত্তিতে শপথ নেবেন? আমি একটু যোগ করতে চাই নকিবের কথায়, যোগ করতে চাই যে তিন জোটের রূপরেখা কিন্তু নিয়ে তখন বিএনপি বা আওয়ামী লীগ ওইভাবে ধরে নেয়, যেটা আলোচনা হচ্ছে 24 জুলাই নিয়ে। তো আমি শেষ করি, আর একটা লাইন বলবো, আমি শেষ করি যে একদিনে নির্বাচন হলে কি হবে, একদিনে নির্বাচন হলে ওই জায়গাটায় আলাদা করে যদি নির্বাচন হয়, সেইখানে অনেকে উপস্থিত নাও থাকতে পারে, কিন্তু একদিনে নির্বাচন হলে প্রত্যেকেই কিন্তু যারা ভোট দিতে আসবে। আমি মনিয়াপাকে একটু থামাই, নকিব ভাই আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আমার হাতে একদম সময়। আমি শেষ করছি, আমি বলছি যে গণভোট যদি ফেল করে, এবং এখানে আমাদের সেই জনগণের ওপিনিয়নের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। সো বেসিক্যালি উই স্টিল হ্যাভ অ্যান অপরচুনিটি টু ডু দ্যাট রেফারেন্ডাম ওয়ান মোর টাইম। গণভোট কিন্তু আমরা আরেকবার করতে পারবো, যে ন্যূনতম যে জায়গাগুলোর কারণে ফেল করছে। সো এই সুযোগটা কিন্তু যদি ইলেকশনের দিন আমরা করি, সেটা হবে না, এবং আইনগত ভিত্তিটা খুব গুরুত্বপূর্ণ। জি, একদম পরিষ্কার। ডক্টর নকিব, আপনাকে থামাই। মুশফিকুর সালেহীন, গণভোট নিয়ে এনসিপির অবস্থান কি খানিকটা মানে কম উচ্চারিত হচ্ছে, নাকি আপনারা এখনো কৌশলগত কারণে এটা নিয়ে খুব সরব না? আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যেই আলোচনাটা হচ্ছে এতক্ষণ ধরে, যে আলোচনাটা হলো আগে নাকি পরে, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বাকি রয়েছে, যেগুলো সলভ না করলে আপনার গণভোট যখনই হোক এটা কিছু সমস্যা রয়ে যাবে। সেটা হচ্ছে এই গণভোটের আইনি ভিত্তিটা কিরকম হবে, জুলাই সনদের আইনি ভিত্তিটা কি হবে। এই যে ধরুন ভাই বলছিলেন যে জুলাই সনদের যদি গণভোট আগে না হয়, তাহলে নির্বাচন কিসের ভিত্তিতে হবে। যতটুকু কনসেনসাস হয়েছে, আগামী নির্বাচন কিন্তু জুলাই সনদের কোনো একটা আইনি ভিত্তি হয়ে তারপরে সেই নির্বাচন জুলাই সনদের আলোকে হচ্ছে এমন কিছু না কিন্তু। অর্থাৎ জুলাই সনদে যদি আপার হাউস পিয়ার হয়েও যায়, তারপরেও কিন্তু আপনার আগামী নির্বাচনে ডিরেক্ট দুই হাউসে নির্বাচন হচ্ছে না, কারণ এটা একটা ফুল প্রসেসটা হচ্ছে শুরুতে গণভোট হবে, গণভোটের পরে ওই গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার পেয়ে ওই সংসদ এসে সংবিধানকে সংস্কার করবে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোট দেওয়ার কোনো বিধান নেই, অর্থাৎ গণভোট দেওয়ার যেই বিধানটা রয়েছে সেটা এই সিচুয়েশনে কার্যকর নয়। যে একটা বিধান রয়েছে সেটা হচ্ছে সংবিধান সংশোধন করলে, আরেকটা হচ্ছে সেটা 92 সালে বিএনপি যে সংবিধান দ্বাদশ সংবিধান সংশোধনী যেটা ছিল সেটাকে র্যাটিফাই করার জন্য করেছিল। অর্থাৎ বিদ্যমান সংবিধানে বর্তমান সময়ে গণভোট দেওয়ার কোনো ইখতিয়ার সংবিধানের কোনো ধারা অনুযায়ী নেই। যদি না থাকে, তাহলে এই যে এখন যে গণভোটটা দেওয়া হচ্ছে, এটা কিসের আলোকে, কোন ইখতিয়ার বলে বর্তমানে দেওয়া হবে? এই গণভোটের ভবিষ্যৎ যে 1977 সালে জিয়াউর রহমান যে গণভোট করেছিলেন, সেই গণভোট যে এখন বাংলাদেশে অবৈধ, সেই গণভোট কিন্তু আসলে বাংলাদেশের অফিসিয়াল রেকর্ডসে নাই। সেইটার মতো পরিণতি যে এই গণভোটের হবে না, এটার গ্যারান্টি কি?
সেই জন্য আমরা বলেছি এই গণভোট করার আগে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে, এবং আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেন? তার কারণ হচ্ছে তিনি পিপলস উইলের ভিত্তিতে গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকারের প্রধান হয়েছেন, সেই অধিকার বলে তিনি পিপলস উইলের ভিত্তিতে যেহেতু তিনি প্রধান, তিনি এই ঘোষণাটা দিলে পরবর্তীতে এটা নিয়ে কথা বলার জায়গাটা থাকে, এটার একটা লিগ্যাল জাস্টিফিকেশন, জুরিসপ্রুডেন্স, সাংবিধানিক যে জুরিসপ্রুডেন্স সেটার ভিত্তিতে একটা জাস্টিফিকেশন তৈরি হয়। সো আমরা সেটা যদি করতে পারি, এবং তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গণভোটের প্রশ্নটা কি হবে। কারণ এই যে এখন আপনারা বলছেন যে হ্যাঁ বা না, হ্যাঁ বা নার বাইরেও গণভোট, আমরা কিন্তু এই আলোচনা ঐকমত্য কমিশনে হয়েছে, আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হলেও সেটাও গণভোটের মাধ্যমে হতে হবে। তাহলে সেটার প্রশ্নটা কি হবে, কতগুলো প্রশ্ন হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই সাথে প্রশ্ন জড়িত হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে কি হবে, এটা নিয়ে অনেকের অনেক মত। এবং আমরা দাবি করেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা, সেই আদেশটার খসড়াটা পরিষ্কার করতে হবে, কারণ ওয়ার্ডিং এর উপর অনেক কিছু ভবিষ্যতে নির্ভর করে। অনেক ধন্যবাদ মুশফিক, অনেক ধন্যবাদ নীলফার চৌধুরী মনি, ধন্যবাদ ডক্টর নকিব। দর্শক, আমাদের আলোচনা যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ অন্তত 2 সপ্তাহ বেড়েছে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত আছে, তার ভিতরে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে বহু সংকটের মতো এই গণভোট সংক্রান্ত সংকটেরও নিশ্চিত সমাধান খুঁজে পাবেন সেই প্রত্যাশা শেষ করি। ভালো থাকবেন সবাই।